আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার সাউন্ড শুনেই হয়তো বুঝতে পারতেছেন। হঠাৎ করে আবার জ্বর, সর্দি চলে আসছে, সর্দি-জ্বর। তো খুব বেশি দৌড়াদৌড়িতে ব্যস্ত, যার জন্য গতকালকেও ভিডিও আপলোড দিতে পারি নাই। তো মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যদি আমাকে আরো ২ টা হাত দিতেন। মানে এত দৌড়াদৌড়িতে দিন কাটছে। এমনিতেও আগে বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম। ঘরের কাজ, বাইরের কাজ, সবজি বাগানের কাজ, টুকটাক মানে স্কুলেও মাঝে মধ্যে একটু করে সময় দিতে হতো। তো ইদানিং খুব বেশি ব্যস্ত। নতুন যে রেস্টুরেন্টটা ওপেন করছি, রেস্টুরেন্ট বলতে হোটেলই বলতে পারো, রেস্টুরেন্টই বলতে পারো। যেটা ওপেন করছি, ওইদিন থেকেই মানে আমার ব্যস্ততাটা আরকি একেবারে রুটিন মাফিক বেড়েই চলছে। আগে তাও দৌড়াদৌড়ি করেছি। মধ্যে কিছুটা সময় পাওয়া যেত। তো এখন আর একেবারেই সময় পাওয়া যাচ্ছে না দৌড়াদৌড়িতে। আমি নিজেই অসুস্থ হয়ে পড়ছি। অসুস্থ বলতে যেটা জ্বর, সর্দি তেমন কিছু না। একটু ওয়েদার চেঞ্জ হয়ে তখনও জ্বর আসে। তো আমার আ জ্বর এমনিতেও আসে। আর হঠাৎ করে আবার হয়তো দৌড়াদৌড়ি, গাড়ির ঠান্ডা বাতাসে জ্বর চলে আসছে। এগুর রোগ ছিড়িয়া যাইতো কি গলা আর হো হত্যা কেউ না যায় ইয়া ইয়া করে সিগন্যাল গলা গো থামাও না পাস করে লোতে তো যাই হোক, আজকে চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করার জন্য। গত কয়েকদিন হয়ে গেছে আমি আগে তাও টুকটাক আপনাদের কমেন্টের রিপ্লাই দিতাম। মানে হয়তো সব কমেন্টের সবসময় রিপ্লাই দেওয়া হয় না। কেউ যেমন বলছেন ভিডিওটা ভালো লাগলো দেখলাম। তো কেউ যদি কোনো ধরনের প্রশ্ন করতেন কমেন্টের মধ্যে, তো সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করতাম। তো গত কয়েকদিন হয়ে গেল মানে আমি কোনো ধরনের কমেন্টেরও রিপ্লাই দিতে পারতেছি না। আপনাদের সাথে কোনো যোগাযোগও নেই। হোয়াটসঅ্যাপেও কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না। তো যাই হোক, সবকিছু শেষে বলবো আলহামদুলিল্লাহ। কারণ আমি মনে করি জীবনে ব্যস্ত থাকাটা খুব জরুরি। আমরা অনেক সময় বলি যে সারাদিন যদি সময় পেতাম, শুয়ে মোবাইল ঘাঁটতাম, মানে কেউ যদি মুখের পাশে এসে খাবার দিয়ে যেত তাহলে আরো আরাম পেতাম। আসলে মানুষের চাহিদার কোনো শেষ নেই। আমরা যত আরাম পাবো মানে আরো আরাম চাইতেই থাকবো, যে আরো চাই, আরো চাই, আরো চাই। মানে আরামের নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই আর নির্দিষ্ট কোনো সীমাও নেই। তো একসময় মানুষ যখন বেশি সুখী হয়ে যায়, মানে যে কথায় বলে না, অলস মস্তিষ্ক শয়তানের বাসা, অলস মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে। তো আমি মনে করি নিজেকে মানে খুব বেশি ব্যস্ততার মধ্যে ডুবিয়ে রাখা উচিত, যাতে দুনিয়াদারি অমুকের গীবত করা, অমুককে নিয়ে আলোচনা করা, সমালোচনা করা, ওইসবের সময় পাওয়া যায় না। আর কাজের মধ্যে থাকলে একটা বেনিফিট পাওয়া যায়, যেহেতু পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না, হয়তো বেশি বা কম একটু হলেও বেনিফিট পাওয়া যায়। নিজেকে ব্যস্ত রাখা ভালো, মাথার মধ্যেও কোনো ধরনের আজে বাজে চিন্তা আসে না। আর সব থেকে বড় যেটা, সারাদিন কাজ করে এখন যখন রাতে ঘুমাতে যাই, সারাদিন এত দৌড়াদৌড়ির মধ্যে কাটে, আহ কোথাও যে একবার হেলান দিয়ে মানে গাটা আর কি খাটের মধ্যেও লাগানো হয় না, এরকম দিন চলে যায়। তো সারাদিন কাজকর্ম শেষ করে রাতে হোটেলের জন্য খাবার দাবারের মানে মশলাপাতি অ্যারেঞ্জ করে ঘরের রান্না বান্না খাওয়া দাওয়ার শেষে যখন মানে রাতে ঘুমাতে যাই, তখন মানে এই ঘুমটা কি যে শান্তির ঘুম মনে হয়, যেটা এর আগে আমার কখনো মনে হয় নাই। গত ৩-৪ দিন থেকে আমার দিনগুলো একটু অন্যরকম লাগতেছে। মানে উল্টাপাল্টা যে কোনো ভাবনা চিন্তা মাথায় আসবে, অমুককে নিয়ে কথা বলবো, তমুককে নিয়ে কথা বলবো, সেরকম কোনো চিন্তা ভাবনা মাথার মধ্যে আসেই না। আর আসতে গেলেও আসার মতন মানে সময় সিচুয়েশন থাকে না। তো ওইরকম আরকি। তো আমার কাছে ভালোই লাগতেছে। সারাদিন কাজকর্ম করে গিয়ে যে মোবাইল ঘাঁটবো, মোবাইলটা হাতে নিলেই ধপাস করে পড়ে যায়, ঘুমিয়ে পড়ি। আর মানুষ যখন বেশি সুখী হয়ে যায়, কাজকর্ম তেমন একটা থাকলো না, মোটামুটি খাওয়া-দাওয়া, ঘোরাফেরা সবকিছু করতে পারতেছি। তো তখন দেখা যায়
বেশি সুখী হয়ে গেলে মানে সুখটা আর কি মানুষ নিতে পারে না, মনে হয় যে লাইফটা বোরিং হয়ে গেছে, যেহেতু সব সুখ পাওয়া হয়ে যায় মানুষের। ধরো আমার লাইফে কোনো অপূর্ণতা নেই, আমার সবকিছু পাওয়া হয়ে গেছে, আমি যেটা চাচ্ছি ইচ্ছা মতন করতে পারতেছি, তো তখন দেখা যাবে যে আমি মানে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। কারণ আমরা যদি সপ্তাহে 7 দিন ডাল ভাত খেয়ে একদিন মাংস ভাত খাই তাহলে যেমন ভালো লাগে, আর প্রতিদিন যদি মাংস খাই তাহলে মানে ওই রকমই আর কি, সুখ জিনিসটা আসলে ওই রকমই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মনে করি আমি যে কাজ করতে পারতেছি আমার শরীরটা একটু পাতলা থাকবে, আর সেই সাথে ওজনটাও হয়তো একটু কমবে, একটু পরিশ্রম করলে ওজনটা একটু কন্ট্রোলে থাকে বেশি পরিশ্রম করলে। আর সেই সাথে আহ আমার আবার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা হয়তো থাকবে, আল্লাহ না করুন। আল্লাহর কাছে আসলে উম, কম পানা চাই যে এমন কিছু যেন আমার না হয়। তবে যেহেতু আমার বাবার আছে, মার আছে, আমার ভাইয়ের আছে, মানে আছে আমাদের বংশতে, মানে ডায়াবেটিস চলেই আসছে। আর আমারও আবার শরীরের কন্ডিশনটা ওইরকম একটু মোটাসোটা, মানে আমারও হবে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। এখন চলে আসি আমার দোকানদারির কথায়। নতুন একটা বিজনেস, নতুন একটা রুটিন, নতুন একটা লাইফ, সেটার এক্সপিরিয়েন্স আমার কাছে কেমন বা দোকানদারি কেমন চলতেছে, তো সবটাই আপনাদের সাথে আজকে গল্প করব। যেহেতু আমার দোকানটা ওপেন করার পর থেকে ওইভাবে আপনাদের সাথে গল্প করা হয় নাই। তো দোকানদারি চলতেছে আলহামদুলিল্লাহ, চলছে। একদিন পর পর আর কি, আজকের দিন থেকে মনে করো আগামী কালকে আর একটু বেশি বিক্রি হচ্ছে, তারপরের দিন আর একটু বেশি, এরকম করে আর কি চলছে, ধাপে ধাপে চলছে। তবে একটা জিনিস আমি বলি, যেহেতু আমি আসলে কখনো আমার বিজনেসের মাথা ওইরকম নেই, কোনো বিষয়ে বিজনেস টিজনেস করিও নাই। তো ফার্স্টে আমি যেহেতু বিরিয়ানিটা আমার মেইন টার্গেট ছিল, কারণ আমাদের এই সাইডে কোনো বিরিয়ানির দোকান নেই। আমাদের এখানে যদি কেউ বিরিয়ানি খেতে হয়, ওখান থেকে 20 টাকা 30 টাকা গাড়ি ভাড়া দিয়ে গিয়ে বিরিয়ানি খেতে হয়। তো ওই জন্য আমি চাইছিলাম যে ওখানে মেইন টার্গেটটা আমার বিরিয়ানি থাকবে, সেই সাথে এটা সেটা আমি রাখবো। আর সেজন্য আমি দোকানের নামটাও বিরিয়ানি জোন দিয়েই করেছি। তো এখন হচ্ছে বিরিয়ানি করতে গিয়ে আমি দেখলাম প্রফেশনালি, আমি তো গড়ে অনেকবার বিরিয়ানি করেছি, কিন্তু প্রফেশনালি বিরিয়ানি তৈরি করতে গেলে বিরিয়ানির পেছনে যে খরচটা পড়ে, অনেক খরচ পড়ে যায় বিরিয়ানির পেছনে, মশলাপাতির যে পরিমাণ দাম। আর বিরিয়ানিতে সব দামি দামি মশলার প্রয়োজন হয় ভালো ফ্লেভারের জন্য। তো বিরিয়ানির খরচের তুলনায় লাভটা একটু কম হয়, যেটা আমি এই গত 2-3 দিনে আর কি উপলব্ধি করতে পারছি। খরচ অনেক বেশি পড়ে যায়, মাংসের দাম আছে, বিরিয়ানি রাইসের দাম আছে, তারপরে মশলাপাতি, তেল, তো সবকিছু মিলিয়ে বিরিয়ানিতে মানে লাভটা একটু কম। তারপরেও পিছিয়ে যাব না, যেহেতু আমি ওটা দিয়ে শুরু করছি, সেল যদি বেশি হয় তাহলে অল্প লাভেও মানে পোষাবে। আর সেই সাথে যেহেতু আমার নিজের মানুষ নেই, আমি আমার বাইপোকে দিয়েই করাবো, মানে যতই হোক আহ, নিজের যদি আরিয়ানের বাবা করতে পারতেন বা আমি নিজে করতে পারতাম তাহলে বিষয়টা একটু একটু অন্যরকম হতো। তো তারপরেও চলছে, ও অনেক কাজ করতেছে, অনেক কাজ করতেছে, রাত দিন অনেক পরিশ্রম করতেছে, ওর অনেক ব্যস্ত, তারপরে আমাকে সময় দিচ্ছে। আর মানে সবকিছু মিলে চলছে আলহামদুলিল্লাহ। ভাত, মাংস, বিরিয়ানি, পোলাও ওইসব আপাতত বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে। তো চা প্রথম দিন করা হয়েছিল, তারপর থেকে চাটা আপাতত বন্ধ, কারণ ওখানে চা রান্না টান্নার ব্যবস্থা এখনো পুরোপুরি করা যায়নি। আর তো চায়ের কথা বলতে মনে পড়ে গেল, আপনাদের সাথে আজকে খুব মারাত্মক একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যেটা ভিডিও শেষে আপনারা দেখবেন। মানে ঘটনাটা দেখলে এটা আসলে একটা শিক্ষণীয় জিনিস, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চায়ের ফ্লাক্সের কথা মনে হতে আর কি আমার বিষয়টা মনে পড়লো। তো যাই হোক, আগে আমার গল্প স্বল্প শেষ করি, তারপরে ওই বিষয়টা আপনাদের সাথে সরাসরি শেয়ার করব। আপনাদেরও একটু সাবধান হওয়া উচিত আমি মনে করি, যারা আমাদের এখানে বিশেষ করে। তো প্রথম দিন যে তুলনায় বিক্রি হয়েছে তার পরের দিন একটু বেশি, আজকে আর একটু বেশি। তো আজকের আইটেমে ছিল বিরিয়ানি, পোলাও,
আমি ঘরোয়া ভাবে, একেবারে ঘরোয়া ভাবে, অনেক সময় হোটেলে দেখা যায় চাল একটু একটু করে ধুয়ে ময়লা টয়লা ভাবে রান্না করে দেয়, অপরিষ্কার ভাবে রান্না করে দেয়। তো আমি একেবারে সম্পূর্ণ ঘরোয়া ভাবে সবটা রান্না করে বাড়ি থেকে পাঠাচ্ছি। একেবারে বাড়িতে যেভাবে রান্না করি আমরা, ধুয়ে পরিষ্কার করে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রান্না বান্না করে আহ মানে পাঠাচ্ছি, যাতে মানুষের হেলথেরও কোনো সমস্যা না হয়। সব দিকটা আর কি মাথায় রেখে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। দেখা যাক, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করে যাব। যেখানে আমি সকালে ঘুম থেকে উঠতাম, নামাজ পড়লাম, তারপরে আবার ৮টা ৮:৩০ অবধি ঘুমাতাম। এখন সেই ভোর ৫টা থেকে উঠে কাজ, মানে 10:30 11টা পর্যন্ত একটানা কাজ করতে হয়। তারপরে সামান্য একটু রেস্ট, তারপরে আবার মানে গত পরশুদিন আমাকে ২ বার বিরিয়ানি করে দিতে হয়েছে। একবার করে দিয়েছিলাম যেহেতু নতুন বাজার, তো আমি ভাবছি হয়তো অতটাও বিক্রি হবে না, সেই আন্দাজে আমি দিয়েছিলাম। তো তারপরে আবারও করে দিতে হয়েছে। তো যাই হোক, বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর ভালো একটা রিভিউ পাচ্ছি, আমার রান্নার যে একটা প্রশংসা পাচ্ছি, সবাই বলতেছেন যে বিশেষ করে আমার পোলাও মাংস, তো এটার রিভিউ সব থেকে বেশি ভালো পাচ্ছি। বিরিয়ানিরও পাচ্ছি, বাট পোলাওটার আরো বেশি ভালো পাচ্ছি। তো ওটাই আমার কাছে মানে একটা স্যাটিসফ্যাকশন, মানে যে আমি আমার রান্না করা খাবার, রান্না করা, আমি আমার নিজের প্রশংসা করতেছি না যে আমার রান্না অতটাও ভালো। তারপরে আমি যদি যত্ন করে পোলাও মাংস বা ওইসব করি, আমার মনে হয় যে মানুষ খারাপ বলবে না। ভালো কতটা বলবে সেটা মানুষ জানবে, তবে খারাপ বলবে না। তো সেই জন্য আর কি রান্না বান্নাটা আসলে একটা আর্ট। তো আমার মনে হয় যে আমি অনেককে রান্না করে খাওয়াতে পারতেছি, সবাই যে আমার রান্নার প্রশংসা করতেছে, এটাও আমার একটা পাওয়া। তো যাই হোক, দেখা যাক। ব্যবসার প্রথম দিকেই চলতেছে, লস হয়নি একদিনও, মানে লাভ হয়তো একটু কম বেশি হচ্ছে, লস হয় নাই। আর মেনটেনেন্সের একটা বিষয় আছে। তো দেখা যাক, আমি রমজান মাসের আগ পর্যন্ত তো এভাবেই রুটিন মাফিক চালিয়ে যাব। রমজান মাসে তো আর দোকান বন্ধ করে রাখলে হবে না, কারণ রমজান মাসে তো কেউ বিরিয়ানি টিরিয়ানি খায়ও না। তো রমজান মাসে আমি অন্য কিছু একটা চেষ্টা করব, যেমন ফল টল বিক্রি করার, আর সেই সাথে একটু ইফতারের আয়োজন করার। আমি নিজের হাতে ঘর থেকে সুন্দর করে মানুষ যাতে বাড়ির স্বাদ পায়, ইফতারে যেমন বাড়িতে মানুষ বসে তৃপ্তি করে ইফতার করতে পারে, তো সেই হিসাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বাড়ি থেকেই সুন্দর করে ইফতার রেডি করে ওখানে নিয়ে প্লেট সাজাবো। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি প্লেট সাজিয়ে ইফতার দিব, মানে এরকম আর কি আমি ভাবতেছি। একটু কম লাভে ইফতার বিক্রি করব। তো আসলে ওটা বলা যায় না, বিক্রি করবোটা, ইফতার বিক্রি করবোটা শুনতে খারাপ লাগে। তারপরও যেহেতু এটা বিজনেস, তো সবকিছুরই একটা মূলধন লাগে। তো যাই হোক, বিজনেসের বিষয়টা আপাতত থাক। আমি অনেকদিন পরে মনে হলো যে আপনাদের সাথে একটু কথা বলি। তো গতকালকে একজন আপু কমেন্ট করছেন যে তুমি এত কিছু একসাথে কিভাবে করবে, যার প্রসঙ্গে আমি প্রথমে এতগুলো কথা বললাম। আসলে মানুষ চাইলে সবকিছুই পারে। আর আমি আসলে, আমার অনেক স্বপ্ন, হয়তো আপনারা আমাকে কখনো পার্সোনালি চিনেন নাই বা দেখেন নাই, ভিডিওতে যতটুকু দেখছেন। আমার স্বপ্ন অনেক বড়, বাট আমার ক্ষমতা কম। আমার স্বপ্নগুলো পূরণের পথে মানে আমার বাস্তবতা আর কি বাধা হয়ে দাঁড়ায়। তো যাই হোক, শুধু স্বপ্ন দেখলেই হয় না, তার সাথে ভাগ্য লাগে, আল্লাহ তাআলার দয়া লাগে, ভালোবাসা লাগে। তো দোয়া করবেন সবকিছু মিলিয়ে। আর গতকালকে একজন কমেন্ট করছেন যে তুমি একজন হেল্পিং হ্যান্ড রাখো। তো ওই বিষয় নিয়ে বলি, আমি আসলে হেল্পিং হ্যান্ড রাখার মতন কাউকে খুঁজে পাচ্ছি না। আমি খুঁজতেছি না এমনটা না, আমি হোটেল ওপেন করার আগ থেকেই একজনকে খুঁজতেছি, কিন্তু ওইভাবে কাউকে পাচ্ছি না। তো আমি চাইছিলাম কোনো একজন মহিলা টাইপের কাউকে আর কি রাখতে। এই যে হাফ বয়সী এক ধরনের মহিলারা থাকেন, বা একটু মহিলা টাইপের কাউকে রাখলে দেখা যায় একটু কাজ টাজ বেশি হয়, বা একটু বড় কাজও করানো যায়। তো
খুঁজেছি কিন্তু পাইনি আসলে। আমাদের ওইদিকে এখন বাজারে গেলে অনেক গরিব হাত পাতে যারা, তো অনেককেই পাওয়া যায়, কিন্তু তাদেরকে যদি বলি যে আমার বাসায় চলে আসো, আমি খাওয়াবো, রাখবো, কাপড় চোপড় দিব, সেই সাথে মাস শেষে একটা ফিক্সড করে টাকাও দিব, তো তখন কিন্তু তারা পালিয়ে যায়। তো আসলে সবাই ধনী আজকাল, কেউ কারো বাসায় কাজ করার মতন মানুষ আহ পায় না বা পাওয়া যায় না। তো যাই হোক, আমি আহ একটু হেল্প করার জন্য, প্লাস আমার বাসায় ওই যে শিফা আছে, শিফা তো আমাকে টুকটাক হেল্প করে। যেহেতু রান্না বান্না আসলে কঠিন না, রান্না বান্না করা যায়, বাট অ্যারেঞ্জমেন্টটা আর কি, যে ধরো পেঁয়াজ কাটা, বসে বসে রসুন গুলো কুড়াতে হয়, আদা কাটতে হয়, তারপরে এটা আনো সেটা নেও, ওটা করো, চাল ভেজানো, চাল উঠানো, মানে একটু একটু এরকম কাজ থাকে। তো যে কাজগুলোতে একটু হেল্পের প্রয়োজন হয়, তো শিফাকে যদি আমি আমার সকালে রান্না বান্না ওখানে নিয়ে নেই, তাহলে দেখা যায় ঘর দৌড় ঝাড়ু দেওয়া, বাসন ধোয়া, ঘরের বাসন যেটা, বিছনা উঠানো, গড়, এগুলো আসলে হয় না, পেছনে পড়ে যায়। চা রান্না করা, খাওয়া দাওয়া গুলো পেছনে পড়ে যায়, যেহেতু এখন আমার শ্বশুর শাশুড়ি মাও আমাদের বাসায় বর্তমানে মনে হয় 9-10 দিন থেকে, তো ওনাদেরও তো একটা আলাদা সেবা যত্নের প্রয়োজন হয়। তো যাই হোক, আমি ওই যে আমার বাসায় আগে 2টা মেয়ে ছিল, আপনারা জানেন, ওয়াহিদা আর রাহেলা। তো শিফার যাতে একটু হেল্প হয়, আহ, যার জন্য আর কি আমি এখন, যে রাহেলা যে মেয়েটা ছিল আমার বাসায়, তো ওর বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল, আর ওর মা অসুস্থ ছিলেন, যার জন্য ও চলে গিয়েছিল। তো ও আবারও আসতে চাচ্ছে, আমি সেদিন বলেছিলাম, কারণ ওর মা এখন সুস্থ, ওনার মা মোটামুটি কাজ টাজ করেন। তো ওকে আর কি নিয়ে আসবো। ওর ডিমান্ড হচ্ছে একটু পড়াশোনা করতে চায়, আমাদের এখানে স্কুল আছে, ও পড়াশোনা করবে, সকালে আমাকে একটু হেল্প করবে। আর বাইরে কোথাও গেলে, মানে আমি যদি 1 ঘন্টার জন্য বাইরে কোথাও যাই, তাহলে শিফার একটু ভরসা হবে, মানে 2জন যেহেতু থাকবে, তো 2জন একসাথে থাকলে ঝামেলাও একটু কম হয় কোনো, তো ওই জন্যই আর কি। যাই হোক, তো আসতে চাচ্ছে, আগামী শনি রবিবারে গিয়ে আমি ওকে আবার নিয়ে আসবো। আর আনবো, আগে যেভাবে আনছিলাম এখন একটু অন্যভাবেই আনবো। ওর মাও গরিব মানুষ, ওর মাকেও একটু হেল্প করতে হবে। তো যাই হোক, ওকে আনলে তো অবশ্যই আপনারা দেখবেন। আর আজকের মতো, মানে আমার হোটেল, আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথাবার্তা বলা এখানেই শেষ। বেশি কথা বলতেও মাথা ব্যথা করতেছে। আমার সাউন্ড শুনেই হয়তো বুঝতে পারতেছেন, আমার সর্দির সমস্যা, নাকটা মানে একেবারে জাম হয়ে গেছে, বসে গেছে। সাইনাসের তো প্রবলেম আছে, একটু সর্দি হলেই নাকটা জাম হয়ে যায়। তো যাই হোক, আমার একটা কাণ্ড করছে, আমি গত কয়েকদিন আগে আমি মিশো থেকে একটা অর্ডার করছিলাম। তো মিশুর অর্ডারটা, মিশু থেকে আমি সবসময় অর্ডার করি, অনলাইন অ্যাপস যেটা অনেকটা আছে, অ্যামাজন আছে, অ্যামাজনে আসলে অনেক ঝামেলা করে, লোকাল অ্যাড্রেস গুলোতে ওরা দিতে ঝামেলা করে, মানে একটু গ্রামের ভেতর দিকে। আর মিশু, ফ্লিপকার্ট, তো ফ্লিপকার্ট থেকে আমি আগেই একবার ফ্রড খেয়েছিলাম, যার জন্য আমি ফ্লিপকার্ট থেকে আর আনি নাই, তবে আমি অন্ধভাবে মিশুর উপর ভরসা করতাম। আজ পর্যন্ত আমি মিশু থেকে কোনো উল্টাপাল্টা পাইনি, তাই আমি গত 2 বছর থেকে মিশু থেকেই আমার কোনো কিছু আর কি অনলাইন থেকে আনার প্রয়োজন হলে আমি আনাই। তো গতদিন আমার সাথে কি কাণ্ডটা ঘটছে দেখুন, যার জন্য এখন আমি আর ভাবছি অনলাইন থেকে কিছুই আনবো না। এই অনলাইন মার্কেটটার উপর আমার মানে একটা নফরত চলে আসছে। তো ঘটনাটা দেখে আসুন আপনারা, দেখি আমার গ্যালারিতে ভিডিওটা আছে কিনা, আগে টেস্ট করতে হবে। তো একসাথে আমি অনলাইনে 2টা জিনিস অর্ডার করছিলাম, ওগুলো হচ্ছে মোমোর জন্য আর কি প্লেট আনিয়েছিলাম দেখুন। তো মোমোর জন্য এখানে 12টা প্লেট ছিল, আমি অর্ডার করছিলাম 195 টাকা দিয়ে 12টা প্লেট। আর সেই সাথে আমি চায়ের জন্য আর কি একটা ফ্লাক্স অর্ডার করছিলাম, ও যে বড় আর কি, পানি টানি গরম করেও রাখা যায়, 12 থেকে 14 ঘন্টা গরম থাকে, তো ওটাও করেছিলাম।
তো আমি এখন আপনাদেরকে খুলে দেখাই। সেদিন আমি ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু আমি ক্যামেরা অন করে ২ টা জিনিসই ভিডিও করেছিলাম, ২ টা আনবক্সিং করতে। তো ভিডিওটা যে আমার এত কাজে আসবে আমি ভাবি নাই। তো আমি বক্সটা খুলতে গিয়ে দেখি যে এই ব্যাগটা খুলছি, দেখি উপর দিকে একটু ময়লা ময়লা। এই যে দেখুন, কার্টুনের উপরে একটু ময়লা ময়লা, মানে একটু মাটি মাটি ভাব। তো খোলার পরে ভেতরটা আর কি, ভেতরে যে আমি ভেতরে যে আরেকটা কভার আছে ওটা খুললাম। খুলে দেখি, দেখুন এখানে বাঙ্গা একটা মিক্সার জারের মধ্যে মাটি ভরে দিয়ে দিয়েছে। দেখুন, মিক্সার জারের মধ্যে মাটি ভরে দিয়ে দিয়েছে। আর সেই সাথে আরো একটা, এই যে দেখুন প্লাস্টিকের একটা বোতল, এটার মধ্যেও মাটি ছিল। আর মানে যাতে ওজন দেখায় সেই জন্য আর কি একটা বাঙ্গা মিক্সার জার, নষ্ট মিক্সার জারের, এই যে দেখুন মাটি, গোবর মাটি এইসব ভরে দিয়ে দিয়েছে। আর ওই জিনিসগুলো এটার ভেতরে ছিল। আর বক্সটা দেখুন, বক্সটাতে আমি অর্ডার করেছিলাম, এই যে এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম, কিন্তু ওরা কি দিয়ে গেল! মানে আমি কি বলবো, রাগে আমার এত খারাপ লাগছিল। সাথে সাথে আমি রিটার্নটা করেছি, কিন্তু শেষে জিনিসটা ওরা রিটার্ন নিছে, কিন্তু আমার টাকাটা ফেরত দেয় নাই। তাই আমি সবকিছু শেষে একটা জিনিসই বলবো, মিশো হোক, অ্যামাজন হোক, আর যেটাই হোক, অনলাইন থেকে যখন অর্ডার করেন রিসিভ করার সময় চেক করে রিসিভ করবেন। আমার মতন এই ভুলটা করবেন না। আমার ৭৫০ টাকা আর কি মাটিতে চলে গেছে, ওরা কিন্তু আমার টাকাটা রিফান্ড করে নাই। আর ওদের বাঙ্গা এই জিনিসগুলো নিয়ে গেছে। তো মিশু থেকে আসলে এরকম একটা কাণ্ড আমি একেবারে এক্সপেক্ট করিনি। সতর্কতামূলক ভিডিও তাই শেয়ার করলাম। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।